শতকরা সংযুক্তি নিয়ে, হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব স্থূল সংকেত নিয়ে, হ্যাঁ। ওকে, তো এর সঙ্গে কিন্তু স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। তো দেখো, তো প্রথমে হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি, হ্যাঁ। তো মৌলের শতকরা সংযুক্তি কাকে বলা হয়? হুম, তো ধরো এখানে একটা মৌল আছে, ওকে। তো চলো সংজ্ঞা লিখে দিই। কোন যৌগে 100 গ্রামের মাঝে কোন মৌল যত গ্রাম দ্রবীভূত থাকে বা যত গ্রাম থাকে, হ্যাঁ, তাই হচ্ছে তোমার, তাই মৌলের শতকরা সংযুক্তি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো, তো এখন শতকরা সংযুক্তি বের করার নিয়মটা কিরকম? তো সূত্রটা দেখো, এখন সূত্র সূত্র হ্যাঁ। তো শতকরা সংযুক্তি তো কিভাবে বের করবা? শতকরা সংযুক্তি কষ্ট কি ছিল? তো দেখো, প্রথমে লিখবো হচ্ছে মৌলের আণবিক ভর, পারমাণবিক ভর, হ্যাঁ। মৌলের পারমাণবিক ভর, আশা করি তুমি এগুলো মুখস্থ করে রাখছো, হ্যাঁ। ইন্টু পরমাণুর সংখ্যা, কতগুলো পরমাণু আছে ওই যৌগে, ঠিক আছে, পরমাণু সংখ্যা। এখন ডিভাইড বাই কি করবা? ডিভাইড বাই পুরো যৌগের যে আণবিক ভরটা আছে না, এটা দ্বারা ভাগ করবা। যৌগের আণবিক ভর, আচ্ছা। এখন দেখো, এটা যেহেতু তুমি শতকরায় রূপান্তর করবা, সো আলটিমেটলি এখানে একটা কাজ করবা, হ্যাঁ, 100 দ্বারা গুণ করবা, 100%, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো আমরা ম্যাথমেটিক্যাল দেখি, হ্যাঁ, ম্যাথ দেখলে আশা করি এটা বুঝতে পারবো। ওকে, ও ঠিক আছে। সো এখানে দেখো, পানির অণুতে H2 এর অণুতে, হ্যাঁ, যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযুক্তি কত? ঠিক আছে, তো চলো আমরা প্রিভিয়াসলি যাই। হুম, এইটা একটু কপি করে নিয়ে আসি। ওকে, এইটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার শতকরা সংযুক্তি নির্ণয় করার নিয়মটা, ঠিক আছে। তো এখন দেখো, তোমার কোশ্চেন করছে, যে কোশ্চেন হচ্ছে যে আহ HCl অণুতে, কোশ্চেনটা হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা পরিমাণ কত? এটা চাইছে, হ্যাঁ, এটা তোমার কোশ্চেন। এখন দেখো, তো আমাদের সূত্র কি বলছেন? শতকরা সংযুক্তি বের করার সূত্র হইতেছে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, হ্যাঁ, ডিভাইড বাই যৌগের আণবিক ভর। ওকে, তো চলো আমরা একটা কাজ করব প্রথমে। হুম, প্রথমে হচ্ছে কি HCl এর যৌগটা এটা না, তো HCl এর আণবিক ভর বের করব, হ্যাঁ। তো HCl এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে, দেখো, হাইড্রোজেন কত বলো দেখি? এক, হ্যাঁ, আছে কয়টা? একটাই আছে। প্লাস ক্লোরিন, ক্লোরিন কত? 35.5, ইকুয়ালস টু কত হবে? 36.5। ওকে, দেখো এই সেলের আণবিক ভর কত পাইছো? 36.5। আচ্ছা, তো এখন দেখো, তো তাহলে শতকরা সংযুক্তি চলে যাই।
দেখো তো HCl, হ্যাঁ, HCl এ হাইড্রোজেন এর শতকরা পরিমাণ, শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ, হ্যাঁ, সংযুতি ইকুয়ালস টু কত হবে? তো এখান থেকে দেখো, তো দেখো তো হাইড্রোজেন, দেখো মৌলের পারমাণবিক ভর, তো আমরা কার বের করতেছি? হাইড্রোজেন বের করতেছি। তো হাইড্রোজেনের ভর কত? 1। তো এই সেলে হাইড্রোজেন আছে কয়টা? একটা। ইন্টু 1, দেখো পরমাণুর সংখ্যা, ডিভাইড বাই যৌগের আণবিক ভর কত পাবো দেখি? 36.5 ইন্টু 100%। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ। তো এটাকে যদি একটু ক্যালকুলেট করো কত আসে, তো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি 2.74 এত পার্সেন্ট আসে। ওকে, এইটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পরিমাণ, হ্যাঁ। তো এখন দেখো ক্লোরিন কতটুকু আছে, দেখো HCl এ ক্লোরিনের পরিমাণ, দেখো কি হবে? সেম ভাবে দেখো ক্লোরিন আছে কয়টা? একটা। কিন্তু ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। ওকে, ডিভাইড বাই যৌগের আণবিক ভর কত ছিল? 36 ইন্টু 100%। তুমি যদি এটাকে একটু ক্যালকুলেট করো তো দেখবা 97.26%। ওকে, আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে, হ্যাঁ, যে HCl এ তোমার কয়টা কম্পাউন্ড আছে বলো দেখি, কয়টা অ্যাটম আছে? একটা হাইড্রোজেন আছে আর একটা হচ্ছে তোমার ক্লোরিন আছে। ওকে, তো তোমার এতটুকু জাস্ট মাথায় রাখবা, এই হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে কিন্তু 100% হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার হাইড্রোজেন হচ্ছে 2.74% আছে, বুঝছো? তো তাহলে তোমার দেখো তো ক্লোরিন কত কত পার্সেন্ট থাকবে। তো অবশ্যই তুমি জাস্ট একটু মাথায় রাখবা, ক্লোরিনের পরিমাণ হবে 100 থেকে হাইড্রোজেনের যে পার্সেন্টেজটা আছে এটা বাদ যাবে, ঠিক আছে? 2.74, তো আলটিমেটলি 97.26। ওকে, আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো এখানে কোশ্চেন বলছে যে পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, ঠিক আছে? তো চলো আমরা করবো। তো দেখো পানির আণবিক ভর কত বলো দেখি? পানির আণবিক ভর, আণবিক ভর কত হবে? হাইড্রোজেন কত? হাইড্রোজেনের ভর হইতেছে 1, হাইড্রোজেন পরমাণু আছে 2টা, ঠিক আছে, প্লাস অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, আছে কয়টা বলো দেখি? একটা। তো আলটিমেটলি দেখো 18 গ্রাম। ওকে, পানির ভর হচ্ছে 18 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো এখন H2O তে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ আমরা কিভাবে জানতাম বলো দেখি? প্রথমে হইতেছে যে অ্যাটমের বা যে মৌলের বের করব তার পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক ভর ইনটু পারমাণবিক সংখ্যা ইনটু 100, ঠিক আছে? তো এখানে আমরা কার বের করতেছি? হাইড্রোজেনের বের করতেছি। তো হাইড্রোজেন পারমাণবিক ভর কত বলতো? 1 ইনটু হাইড্রোজেন আছে কয়টা? 2টা আছে। ওকে, ইনটু 100%। আর নিচে কি দ্বারা ভাগ করতে হইতো? আণবিক ভর দ্বারা ভাগ করতে হইতো, ঠিক আছে? এটাই। ওকে, আশা করি তুমি এটা পারবে। তো এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করে দেখবা, এটা আছে 11%, 11.11%। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো দেখো সেম ভাবে দেখো কি করবা, এবার পানিতে অক্সিজেনের পরিমাণ বের করবা, হ্যাঁ। পানিতে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হবে তাহলে? তো তুমি একটা কাজ করতে পারো, দেখো যেহেতু তোমার পানির অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, তো তুমি যখন হাইড্রোজেনে বের করছো তো 100 থেকে যদি বাদ দাও অটোমেটিকলি কিন্তু অক্সিজেন চলে আসবে। বাট তুমি ম্যাথমেটিক্যালি করতেও পারো, হ্যাঁ। দেখো অক্সিজেন আসতে কয়টা? একটা। এবং অক্সিজেনের ভর কত বলতো? 16, ডিভাইড বাই 18, হ্যাঁ, ইন্টু 100%। সো এটাকে যদি একটু ক্যালকুলেট করো অ্যান্সার চলে আসে, অ্যান্সার চলে আসবে 88.89%। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ওকে, চলো এখন পরবর্তী ম্যাথ দেখি। এখানে দেখো Al2SO4, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম সালফেট। Al2SO4। আচ্ছা, তার মানে দেখো আমরা কিন্তু জানি রাসায়নিক সংকেত লেখার সময় যোজনী কি হয়? যোজনী স্থানান্তরিত হয় বা আহ, বিনিময় হয় আর কি, হ্যাঁ। তো ধরো এ এর যোজনী এক্স, বি এর যোজনী ওয়াই, তো এর যোজনী এর নিকট আসবে, আর এর যোজনী বি এর নিচে চলে আসবে। এখন মাথায় রাখবা
এই যে এ নিচে ওয়াই আছে, হ্যাঁ, এর মানে কি জানো? এর মানে হচ্ছে তোমার ওয়াই সংখ্যক বা ওয়াই সংখ্যক এ আছে, ঠিক আছে? আর প্লাস কি বলো দেখি, এক্স পরিমাণ বি আছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে ভাঙা হয়। তাহলে দেখো তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে তিনটা, সরি দুইটা। এখানে সালফার কয়টা আছে? সালফার আছে দেখো তিনটা সালফার আছে। আর অক্সিজেন আছে, দেখো অক্সিজেন আছে তিন চারে 12টা। তো চলো একটু ভাঙি। তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে হইতেছে দেখো দুইটা, অ্যালুমিনিয়াম পরিমাণ দুইটা। সালফার আছে কয়টা? সালফার আছে দেখো, যেহেতু নিচে তিন আছে সো আলটিমেটলি সালফার তিনটা, ওকে। আর অক্সিজেন কয়টা আছে? তো এখানে দেখো অক্সিজেন এখানে এর নিচে আছে চারটা এবং বাইরে কত দ্বারা মাল্টিপ্লাই আছে বলো দেখি? তিন। সো আলটিমেটলি অক্সিজেন আছে তিন চারে 12। আশা করি এটা বোঝার কথা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো এখন দেখো। তো এখন আমরা জাস্ট সূত্র অনুযায়ী কি করবো? আণবিক ভর বের করবো। তো Al2SO4 এর আণবিক ভর কত হবে? আণবিক ভর, তো দেখো কিভাবে বের করবো। অ্যালুমিনিয়ামের ভর কত হয়? 27 ইন্টু অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, ঠিক আছে? প্লাস সালফারের ভর কত? সালফার হচ্ছে 32, আছে তিনটা। এবং অক্সিজেন ভর হচ্ছে 16, আছে কত? চারটা, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখবো হিসাব করে ভর আছে 342, ঠিক আছে? আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত পাইলা? অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর 342 গ্রাম। ওকে, চলো এখন সামনে দেখি। তো এখন দেখো, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ কত হবে তাহলে? অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ সংযুতি, তো আমরা কিভাবে নির্ণয় করতাম? অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতাম বলো? তো শতকরা সংযুতি নির্ণয় করতাম, উপরে দিতাম হচ্ছে মৌলের পারমাণবিক ভর। তো অ্যালুমিনিয়ামের ভর কত? 27। ইন্টু পারমাণবিক সংখ্যা কয়টা আছে বলো দেখি? অ্যালুমিনিয়াম দুইটা আছে কিন্তু, দুই, হ্যাঁ। আর নিচে কি দিতাম? যৌগের আণবিক ভর দিতাম। সো আলটিমেটলি 342 ইন্টু, যেহেতু পার্সেন্টেজে নেওয়া লাগে সো আলটিমেটলি 100% দ্বারা গুণ করবো, হ্যাঁ। এখানে দেখো এই যে 100 দ্বারা গুণ করি, হ্যাঁ, 100 দ্বারা গুণ করলে জাস্ট হবে না। তো যখন তুমি জাস্ট পার্সেন্টেজে নাও, তো ধরো তোমার এখানে একটা 0.5 আছে এরকম, এটাকে তুমি যদি 100 দ্বারা গুণ করে দাও তখন কি হয়? 50 হয়ে যায়, ঠিক আছে? বাট তোমার ভ্যালু ছিল 0.5, এখন তুমি আনছো কত? 50। এই 0.5 আর 50 কি একই? কখনোই একই না। তো এখন তুমি একটা কাজ করবা, যদি তুমি 100 দ্বারা মাল্টিপ্লাই করো অবশ্যই এর সঙ্গে কি করবে বলো দেখি? পার্সেন্টেজ একটা লাগাই দিবা, বুঝছো? এই পার্সেন্টেজের মান কত জানো? পার্সেন্টেজ ইকুয়ালস টু, পার্সেন্টেজের ভ্যালু হইতেছে 1/100, ওকে। তাহলে 100 ইন্টু 1/100 কাটাকাটি গেলে কিন্তু আগের মতোই থাকে। এখন বলতে পারো যে ভাই আমরা পার্সেন্টেজ কেন ইউজ করি? দেখো 0.5, 0.2 এই ভ্যালুগুলো কিন্তু অনেক ছোট। সো এগুলো কিন্তু বলতে কেমন জানি শোনায়, হ্যাঁ। তো এগুলোকে জাস্ট আমরা বড় করে শো করার জন্য জাস্ট পার্সেন্টেজ ইউজ করি, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো 0.5 ছিল, এটাকে আমি বলতে পারি যে 50%, 60% এরকম বলতে পারি, হ্যাঁ। জাস্ট একটু বড় করে শোনার জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করি। তো এখন দেখো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি কত হয়েছে তাহলে? তো এখানে ক্যালকুলেট করলে চলে আসে 15.78%। আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে সালফার। দেখো সালফারের শতকরা সংযুতি কত হবে? দেখো সালফার আছে কয়টা? সালফার আছে একটা। সালফারের ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 32। সরি, সালফার আছে তিনটা, সরি তিনটা আছে, হ্যাঁ। সালফার আছে তিনটা, হ্যাঁ। কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? 100%, অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। 100 দ্বারা তুমি তো 100 তো আর উড়ে এসে জুড়ে বসেনি না, তো 100 কে তোমার কিন্তু ব্যালেন্স করতে হবে, আর ব্যালেন্স করার জন্য তুমি পার্সেন্টেজ ইউজ করছো, ঠিক আছে? আশা করি এটা বুঝছো। তো ডিভাইড বাই 342, তো এটাকে যদি তুমি একটু ক্যালকুলেট করো দেখবা চলে আসছে 28.07%, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তারপরে দেখো, এবার দেখো অক্সিজেন, অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে তাহলে? অক্সিজেন দেখো আছে কয়টা বলো দেখি? তিন চারে 12। অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু 100%, হ্যাঁ, নিচে 342। সো আলটিমেটলি কত হইতেছে এখানে? 57.614%, ওকে। আশা করি তুমি এগুলো বুঝতে পারছো অঙ্কটা, হ্যাঁ। ঠিক আছে, সো এটা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ। ওকে, তো এখন দেখো শতকরা পরিমাণ থেকে স্থূল সংখ্যা বের করা। শতকরা পরিমাণ থেকে
স্থূল সংকেত বের করা, হ্যাঁ? তো দেখো, তো এটা অনেক ইজি। তো আমরা চলো এখন দেখবো যে আণবিক সংকেত কোনটা আর স্থূল সংকেত কোনটা, হ্যাঁ? দেখো, আণবিক সংকেত বা তুমি এটাকে পার্থক্য বলতে পারো। আণবিক সংকেত, স্থূল সংকেত, ঠিক আছে? ওকে। তো আণবিক সংকেত কোনটা, হ্যাঁ? তো একটা কম্পাউন্ড বা একটা যৌগকে তুমি যদি রিপ্রেজেন্ট করো, সো আলটিমেটলি তার কতগুলো পরমাণু আছে তার সম্পূর্ণ রূপে, হ্যাঁ, যদি তুমি এক্সপ্রেস করতে পারো সেটাকে আমি আণবিক সংকেত বলবো। যেমন সালফিউরিক অ্যাসিড আণবিক সংকেত কত হবে? H2SO4, ওকে? এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। বেনজিনের আণবিক সংকেত কত? বেনজিন হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিন। বেনজিন, ওকে? তারপর তোমার ইথিলিন, ইথিলিন কত হবে? ইথিলিন হচ্ছে তোমার C2H2, এটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে? এগুলো তোমার আণবিক সংকেত, ওকে? এখন তুমি একটা কাজ করতে পারো, ধরো এখানে A এবং B, এটা 5, এটা 10। এখন স্থূল সংকেতটা কি জানো? স্থূল সংকেতটা হচ্ছে তোমার এই যে নিচে যে পরমাণু সংখ্যাগুলো আছে, দেখো তো এইগুলো কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। তো দেখো এগুলো কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ? তো 5 দ্বারা ভাগ করলে কি হয়? তো এখানে থাকে A 5 1, এবং B 10 ভাগ করলে 2 থাকে, ঠিক আছে? তো এইটা থেকে দেখো এটাকে সংক্ষেপে এইভাবে লেখা যায়। তো এইটাই হচ্ছে স্থূল সংকেত। তারপরে দেখি এটা, তো এটা হচ্ছে তোমার আণবিক সংকেত আর এটা কি বলতো? স্থূল সংকেত। এখন দেখো বেনজিনের ক্ষেত্রে দেখো, তুমি বেনজিন C6H6, এটা হচ্ছে বেনজিন। হুম তো তুমি বেনজিনের আণবিক ভর, এটা কি বলতো? আণবিক ভর। তো এখন তুমি যদি 6 দ্বারা ভাগ করে ফেলো, 6 দ্বারা ভাগ করলে কি হবে বলো? সি 6 1 থাকে, এখানে এইচ। এটা হচ্ছে কি বেনজিনের কি বলতো? স্থূল সংকেত। এটা কি স্থূল সংকেত? স্থূল কার? বেনজিনের। আচ্ছা, এবার দেখো ইথিলিন C2H2, এটাকে ইথিলিন। তো ইথিলিন যদি হয়, তো এটাকে তুমি একটা কাজ করো, এটাকে 2 দ্বারা ভাগ যায় কিন্তু, হ্যাঁ? তো 2 দ্বারা ভাগ করলে কি হবে? CH, ওকে? তো দেখো এইটা হচ্ছে আণবিক সংকেত, এটা আণবিক সংকেত, আর এটা কি স্থূল সংকেত। দেখো তুমি যখন স্থূল সংকেতে নিয়ে গেছো, বেনজিনের স্থূল সংকেত আর ইথিলিনের স্থূল সংকেত কিন্তু অলমোস্ট সেম, CH, তুমি কি বলতে পারবা যে এটা বেনজিন নাকি এটা বেনজিন? বলতে পারবা? তোমাকে যদি এরকম আলাদা করে রাখা হয়, CH দেওয়া হয়, CH দেওয়া, তুমি কি বলবা? তুমি বলবা যে হয় বেনজিন নয়তোবা ইথিলিন, হ্যাঁ? তুমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবা না যে এটাই বেনজিন অথবা এটাই ইথিলিন, ওকে? তো এতটুকু মাথায় রাখো। স্থূল সংকেত দিয়ে, হ্যাঁ, স্থূল সংকেত দিয়ে কোন যৌগের প্রকৃত রূপ বোঝা যায় না, হ্যাঁ? আসলে মানে এক্স্যাক্টলি ওইটা কোন মৌল বা কোন যৌগ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? সম্ভব না। আচ্ছা, বাট আণবিক সংকেত দিয়ে কিন্তু তুমি বলতে পারো যে আসলে এটা কি, এটা কি, ওকে? তো দেখো এটা হচ্ছে আণবিক। তো এটা বেনজিন, C6H6 দিয়ে তুমি বুঝতে পারবা যে এটা বেনজিন, আর C2H2 দিয়ে বুঝতে পারবা তুমি এটা হইতেছে ইথিলিন। বাট যখন তুমি CH দিয়ে হিসাব করবা, তুমি কিন্তু বলতে পারতেছ না ভাইয়া যে এটা বেনজিন নাকি এটা ইথিলিন। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এখন তুমি কিন্তু বুঝে গেছো যে স্থূল সংকেত কি, হ্যাঁ? তো চলো এখন আমরা ম্যাথ করব। ও তার আগে দেখো, ধরো এখানে, হুম ধরো এখানে এ বি সি কম্পাউন্ড, 3টা কম্পাউন্ড আছে। তো 3টা কম্পাউন্ড মিলে কি হয়েছে? একটা যৌগ গঠন করে, ঠিক আছে? একটা যৌগ গঠন করে, ঠিক আছে? একটি যৌগ, ওকে? তো এখন ধরো এ এর পার্সেন্টেজ, আচ্ছা একটা যৌগের মাঝে যে মৌলগুলো থাকবে তাদের শতকরা পরিমাণ হচ্ছে 100%, ঠিক আছে? তার মানে এ এর শতকরা, বি এর শতকরা, সি এর শতকরা সবগুলো যখন যোগ করে দিবা, এ প্লাস বি, বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে? 100%, এটা মাস্ট, ওকে? ধরো এখন এ এর পরিমাণ দেওয়া আছে, এ দেওয়া আছে তোমার 10%, বি দেওয়া আছে 20%, হ্যাঁ? সি পার্সেন্টেজ দেওয়া নেই, তখন কি করবা? তো তখন তুমি দেখো এইভাবে বের করবা, হ্যাঁ? তুমি কি জানো? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 100%। তো এ হচ্ছে 10% প্লাস 20% প্লাস সি ইকুয়ালস টু 100%, হ্যাঁ?
আর তাহলে এখান থেকে সি কিভাবে বের করবা? 20 আর 10 30 থেকে বের হয়ে গেলে 70% হয়, বুঝছো? তো আশা করি তুমি এটাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে, চলো এখন ম্যাথ করবো। তো এখান থেকে দেখো, তো কোশ্চেন করছে যে কোন যৌগে কার্বনের পরিমাণ 92.91%, হাইড্রোজেনের পরিমাণ 7.69%, হলে যৌগের শতকরা সংযুক্তি কত? আহ কোশ্চেন কি ভুল আছে? আচ্ছা, এখানে ভুল হয়েছে একটু। কোন যৌগের কার্বনের পরিমাণ হচ্ছে 92%, হাইড্রোজেনের পরিমাণ এত পার্সেন্ট হলে যৌগটির স্থূল সংকেত কত? ঠিক আছে, এটা না, স্থূল সংকেত কত হবে? স্থূল সংকেত কত? ওকে, স্থূল সংকেত কত? চলো এখন আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথটা করবো, ঠিক আছে? এখন দেখো, তো প্রথমত আমাদের স্টেপ গুলো কি হবে? স্টেপ হবে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কি করবো? আমরা চেক করব। হ্যাঁ, স্টেপ ওয়ান হচ্ছে আমরা চেক করব যে এদের পার্সেন্টেজ আসলে 100% হয় কিনা, ঠিক আছে? দেখো, চেক করব। হ্যাঁ, দেখো কার্বনিক কষ্ট কত দেওয়া আছে বলো? কার্বন দেওয়া আছে হচ্ছে 92.31%। ওকে, হাইড্রোজেন কত দেওয়া আছে? হাইড্রোজেন হইতেছে তোমার 7.69%। ওকে, যোগ করে দেখো তো, কার্বন প্লাস এইচ। ওকে, তো যোগ করলে আসে 92.31 প্লাস হচ্ছে 7.69। সো আলটিমেটলি দেখো এটা কিন্তু 100% আসে। ওকে, তো এর মানে দেখো, এই যে এই স্থূল সংকেত যে বের করব, হ্যাঁ, তো পুরো কম্পাউন্ড বা পুরো যৌগের কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল নাই। ওকে, কারণ এখানে 100% পূর্ণ হয়েছে। যদি তোমার 100% পূর্ণ না হইতো, তখন আমরা বলতে পারতাম যে অন্য কোনো মৌল আছে। ওকে, এখন দেখো, যদি কোনো কারণে দেখো যে এরকম অন্য কোনো মৌল 100% পূর্ণ হচ্ছে না, হ্যাঁ, সবগুলো যোগ করার পর 100% পূর্ণ হচ্ছে না, তো 100% যোগ করার পর পূর্ণ না হলে তুমি ধরে নিবা বাকি যে পার্সেন্টেজ থাকে সেটা পরিমাণ অক্সিজেন আছে, ঠিক আছে? বাকি, আচ্ছা, এটা আমরা পরে দেখবো, একটু পরে দেখবো, ঠিক আছে? দেখো, তো আপাতত দেখো এখানে 100% যেহেতু ফিল আপ হয়েছে, তো আলটিমেটলি আমরা ধরে নিব কার্বন এবং হাইড্রোজেন বাদে এখানে কোনো মৌল নাই। ওকে, হ্যাঁ, ঠিক আছে, তো স্টেপ ওয়ান হয়েছে। তো এখন স্টেপ টু দেখো। স্টেপ টু, স্টেপ টুটা কি হবে? তো স্টেপ টু হয়েছে, দেখো, তো মৌলগুলোর শতকরা পরিমাণকে নিজ নিজ, হ্যাঁ, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো এখানে দেখো কার্বন কত আছে? 92.31% আছে। এটাকে ভাগ করব এর পারমাণবিক ভর দ্বারা। এর পারমাণবিক ভর কত হবে? পারমাণবিক ভর 12। ওকে, তো ভাগফল হইতেছে তোমার 7.69। ওকে, বুঝতে আশা করি। তো স্টেপ টু হচ্ছে মৌলগুলোর শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ওকে, তারপর হাইড্রোজেন কত হইতেছে? হাইড্রোজেন হইতেছে 7.69 ডিভাইড বাই এর ভর হচ্ছে 1। সো আলটিমেটলি এটা কিন্তু 7.69 এ আসে। ওকে, আশা করি বুঝছো এটা। তো এখন দেখো স্টেপ থ্রি। হুম স্টেপ থ্রি, ঠিক আছে। তো স্টেপ থ্রি কোনটা হবে? স্টেপ থ্রি হবে, দেখো, এই যে ভাগফল গুলো পাইছো, এটা একটা এটা একটা, হ্যাঁ, এদের মাঝে ছোট যে সংখ্যাটা, তো ছোট সংখ্যাটা দ্বারা কিন্তু তুমি আবার ভাগ করবা। ওকে, তো প্রাপ্ত ভাগফল সমূহের মাঝে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তো এখানে দেখো ভাগফলের মাঝে এটা হইতেছে 7.69, এটা কিন্তু 7.69, তো আলটিমেটলি দুইটাই সেম। তো যে কোনো একটা দ্বারা তুমি ভাগ করতে পারো। তো প্রাপ্ত ছোট সংখ্যা কোনটা বলতো? 7.69 দিয়ে ভাগ করবা। ওকে, তো কার্বন কত ভাগফল কত ছিল? 7.69 ভাগ করবা কি দ্বারা?
7.69 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত আসে 1, এবং হাইড্রোজেন দেখো কত আসে, ভাগফল কত, ভাগফল হচ্ছে 7.69, ভাগ করবা কত দ্বারা, একদম ছোট সংখ্যা দ্বারা, ছোট সংখ্যা কিন্তু 7.69, হ্যাঁ, এটা কিন্তু আলটিমেটলি 1। ওকে, তো দেখো এই যে স্থূল সংকেত পাইছি, স্থূল সংকেতে কার্বনের পরিমাণ কয়টা হবে, একটা হবে, আর হাইড্রোজেনের পরিমাণ কয়টা হইতেছে। ওকে, তো দেখো স্থূল সংকেতে, হ্যাঁ, কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা ইকুয়ালস টু 1, আর হাইড্রোজেন সংখ্যা ইকুয়ালস টু, এটাও কিন্তু 1ই হবে। ওকে, তাহলে দেখো স্থূল সংকেত কি হবে, স্থূল সংকেত কার্বন, দেখো স্থূল সংকেত কার্বনের যে পরিমাণগুলো আছে না, কার্বন সংখ্যা বা যতগুলো সংখ্যা থাকবে, দেখো কার্বন সংখ্যা 1, তো এই 1 এর পরিমাণটা আমি কার্বনের নিচে লিখবো, হ্যাঁ, এবং হাইড্রোজেন কত আছে বলো, একটা, এটাও কিন্তু নিচে লিখবো, হ্যাঁ, একসাথে, এভাবে একসাথে লিখবো। তো দেখো এক দিতে হয় না, এক দিতে হয় না, সো আলটিমেটলি এটা হইতেছে CH। ওকে, তো স্থূল সংকেতটা এভাবে কিন্তু নির্ণয় করা হয়, তো এটাই হইতেছে তোমার স্থূল সংকেত। ক্লিয়ার, এটা অ্যান্সার। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো জাস্ট একটু রিক্যাপ করো। তো আমরা প্রথমে চেক করছি যে এদের পার্সেন্টেজটা 100% আছে কিনা। তো যদি 100% থাকে তার মানে এদের বাইরে কোনো মৌল নাই। বাট যদি 100% না থাকে, তো ধরে নিবা যে এর মাঝে অক্সিজেন আছে। ওকে, তো অক্সিজেনের পরিমাণটা কত, যে বাকি যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। বাট এখানে যেহেতু আমাদের 100% হয়ে গেছে, সো আলটিমেটলি অক্সিজেন আসার কোনো সম্ভাবনা নাই। স্টেপ 2 কি হয়েছে, স্টেপ 2 হচ্ছে মৌলগুলোর শতকরা যে পরিমাণটা আছে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছিলাম। দেখো কার্বনের পার্সেন্টেজ 92.31 কে কি দ্বারা ভাগ করছিলাম, ওর পারমাণবিক ভর দ্বারা। আবার হাইড্রোজেন এর পার্সেন্টেজ ছিল 7.69, ওকে ওর পারমাণবিক ভর দ্বারা ভাগ করছিলাম। এখন দেখো প্রাপ্ত যে ভাগফল গুলো আছে, এই যে ভাগফল গুলোকে আবার ভাগ করতে হবে এদের মাঝে যে ছোট সংখ্যা আছে সেটা দ্বারা। তো ওইটাই কিন্তু করছিলাম আমি, হ্যাঁ। তারপরে দেখো কার্বনের সংখ্যা ছিল একটা, হাইড্রোজেনের সংখ্যা ছিল একটা, হ্যাঁ, আর স্থূল সংখ্যা কি হবে তাহলে বলতো, যে সংখ্যাগুলো পাইছো ওইটা জাস্ট কার্বনের নিচে বসাই দিবা, হ্যাঁ, হাইড্রোজেনের নিচে বসাই দিবা, দিয়ে এটা লিখবা। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথে দেখবো। আচ্ছা, ওকে, দেখো এবার হচ্ছে আণবিক সংকেত বের করা শিখবো, কিভাবে আণবিক সংকেত বের করতে হয়। ওকে, ঠিক আছে। এখানে কি বলছে, তো কোন যৌগের মৌলসমূহে শতকরা সংযুক্ত হাইড্রোজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট। ওকে, তো দেওয়া আছে এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে বলতো, হাইড্রোজেন হইতেছে 2.04%, সালফার দেওয়া আছে হইতেছে 32.65%। ওকে, তো আমরা জাস্ট একটু হিসাব করবো যে এই পার্সেন্টেজটা 100% হয় কিনা। তো দেখো হাইড্রোজেন প্লাস সালফার ইকুয়ালস টু কত হয়, দেখো তো 2.04 প্লাস 32.65, তো এটা কত আসে একটু ক্যালকুলেট করলে। সো এদের যোগফলটা হইতেছে 34.69%। এখন দেখো এদের পার্সেন্টেজ কি 100% হয়েছে, তো 100% কিন্তু হয়নি। তো এখান থেকে বুঝে নিতে হবে যেহেতু 100% হয়নি, তার মানে এই যে যৌগটা বের করবা, তো এই যৌগের মাঝে শুধুমাত্র হাইড্রোজেন সালফার নাই। এর মানে কি জানো, এর মানে হচ্ছে হাইড্রোজেন এবং সালফার বাদেও অন্য একটা কম্পাউন্ড আছে। তার মানে দেখো যেহেতু 100% পূর্ণ হয়নি, তাহলে এদের মাঝে অন্য একটি কম্পাউন্ড, সেটা হচ্ছে অক্সিজেন। ওকে, এদের শতকরা 100% হয়নি, ঠিক আছে। তার মানে দেখো, তার মানে এখানে কি উপস্থিত আছে বলো, তার মানে এখানে অক্সিজেন উপস্থিত আছে, বুঝছো, উপস্থিত আছে। অক্সিজেনের পরিমাণ কত হবে তাহলে, অক্সিজেনের পরিমাণ হবে তোমার এরকম, তো 100 থেকে বাদ দিতে হবে এদের যোগফলটা 36.9, সো আলটিমেটলি এটা কত হবে, 65.31%। এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। ওকে, তো আশা করি এই প্রসেসটা তুমি বুঝে গেছো। ওকে, তো চলো সামনে আগাই, হ্যাঁ। তো এখন দেখো, এখন তুমি কি করবা, এখন দেখো আগের মতোই স্টেপ 1। সো স্টেপ, হ্যাঁ, এটা ছিল স্টেপ 1, এটা ছিল স্টেপ
1। ওকে, আগে যোগ করে দেখবো যে এটা 100% হয়েছে কিনা। এখন দেখো স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 হচ্ছে গিয়ে তোমার এই যে পার্সেন্টেজ গুলো আছে, শতকরা পরিমাণগুলো আছে, এদেরকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তো হাইড্রোজেন কত ছিল? 2.04 এত পার্সেন্ট। একে আমি এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে কত আসে? 2.04। ওকে, তো সালফার 32.65 ডিভাইড বাই সালফারের ভর হচ্ছে 32, তো এটাকে ভাগ করলে আসে 1.02। এবং অক্সিজেন কত ছিল? অক্সিজেনের পার্সেন্টেজ ছিল 65.31। হ্যাঁ, ডিভাইড বাই এর পারমাণবিক ভর হচ্ছে 16, সো এটা দ্বারা ভাগ করলে কত আসে? 4.08। ওকে, এটা হচ্ছে তোমার স্টেপ 1। হ্যাঁ, তো স্টেপ 1 আমরা কিভাবে লিখতাম? তো স্টেপ 1 হচ্ছে তোমার শতকরা পরিমাণকে, হ্যাঁ, শতকরা পরিমাণকে নিজ 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 পারমাণবিক ভর দ্বারা ভাগ। ওকে, এটা কিন্তু আমরা করে ফেলছি। তো এখন দেখো স্টেপ 3। হ্যাঁ, স্টেপ 3, চলো আমরা স্টেপ 3 করব। স্টেপ 3 হচ্ছে দেখো এই যে প্রাপ্ত ভাগফল গুলো, তো এখানে কত পাইছি ভাগফল? 2.04, এখানে ভাগফল হইতেছে 1.02, আর এখানে ভাগফল হচ্ছে 4.08। ওকে, তো এখানে দেখো ভাগফলের মধ্যে সব থেকে ছোট কোনটা? ভাগফলের মাঝে দেখো সব থেকে ছোট হচ্ছে 1.02, এটা কিন্তু সব থেকে ছোট। হ্যাঁ, তো এটা হবে তোমার প্রাপ্ত ভাগফল গুলোর মাঝে সবচেয়ে ছোট। ছোট কত? 1.02 দ্বারা ভাগ করব। ঠিক আছে, পুনরায় ভাগ করব, পুনরায় ভাগ। ওকে, চলো দেখি এখন কি হয়। দেখো হাইড্রোজেন কত হবে তাহলে? হাইড্রোজেন হইতেছে, তো হাইড্রোজেন কত ছিল? 2 পয়েন্ট। হ্যাঁ, দেখো এদের যে ভাগফলটা আছে এদেরকেই কিন্তু ভাগ করতে হবে সব থেকে ছোট সংখ্যা দ্বারা। ভাগ করবো কত দ্বারা? ছোট সংখ্যা হচ্ছে 1.02, তো এটা ভাগ করলে আসে 2। হ্যাঁ, আর সালফার কত আসে? সালফার হচ্ছে 1.02 ডিভাইড বাই 1.02। ওকে, এটা কিন্তু 1 আসে। এবং অক্সিজেন কত আসে? অক্সিজেন হচ্ছে 4.08 ডিভাইড বাই ছোট সংখ্যা আছে 1.02। হ্যাঁ, তো এটাকে ভাগ করলে আসে হচ্ছে 4। ওকে, তো আশা করি তুমি একটু বুঝছো। এখন দেখো তাহলে তোমার মৌলের তাহলে এখানে দেখো তো স্থূল সংখ্যাতে কার্বন, স্থূল সংখ্যাতে দেখো, স্থূল সংকেতে, হ্যাঁ, তো স্থূল সংখ্যাতে হাইড্রোজেনের সংখ্যা কত হবে বলতো? হাইড্রোজেনের সংখ্যা হবে 2টা, সালফারের সংখ্যা হবে তোমার 1টা, আর অক্সিজেনের সংখ্যা হবে কত বড়? 4টা। এটা কিন্তু তোমার পাইছো এটা। হ্যাঁ, এখন তাহলে দেখো স্থূল সংকেত কত হইতেছে। স্থূল সংকেত হবে এরকম, স্থূল সংকেত। তো আমরা কি করতাম? জাস্ট এদের সংখ্যাগুলোকে নিচে নিচে লিখতাম। হ্যাঁ, S2, S1 এবং O4। ওকে, তো যেহেতু 1 লিখতে হয় না, তো কি করতে হবে বলতো? S2, SO4। এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। ওকে, আচ্ছা এখন আমরা চলো আণবিক সংকেত বের করব। এখানে আমি কি করব? এখানে দেখো স্থূল সংকেত কিন্তু হয়ে গেছে, তো আমাদের কি চাইছে? আমাদের চাইছে হইতেছে আণবিক সংকেত। তো এখন আণবিক সংকেত বের করার জন্য আমাদের একটা প্রসিডিউর ফলো করতে হবে। প্রসিডিউরটা এরকম, তো এটা হইতেছে তোমার স্থূল সংকেত। ওকে, আমরা কি জানি জানো? বাষ্প ঘনত্ব। তো দেখো, এখন দেখো আণবিক সংকেত বের করতে গেলে আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আণবিক সংকেত যদি আমরা বের করতে চাই, অবশ্যই আমাদের আণবিক ভর লাগবে। তো আমরা জানি যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ওকে, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো যখন তুমি যেহেতু এখানে আণবিক সংকেত পাইছো, স্থূল সংকেত পাইছো, সো আলটিমেটলি স্থূল সংকেতের ভর কত হবে? দেখো দেখি, স্থূল সংকেতের ভর বের করো। স্থূল সংকেতের ভর হচ্ছে, দেখো হাইড্রোজেন 2টা আছে, 2 × 1 প্লাস সালফার হচ্ছে তোমার 32 প্লাস 16 × 4। ওকে, সো এটা দেখো যে 98 আসে। ওকে, এটা কত আসে? 98। আচ্ছা, এটা হচ্ছে স্থূল সংকেতের ভর পাইছো তুমি। এখন একটা কাজ করবা, তো এটা হচ্ছে স্থূল সংকেতের ভর। তো আমরা কি জানি আণবিক সংকেতের ভর কত হবে? আণবিক ভর, আণবিক ভর ইকুয়ালস টু কি জানি? 2 × বাষ্প ঘনত্ব। এটা একটু মুখস্থ রাখবে। হ্যাঁ,
বাষ্প ঘনত্ব। তো এটা জাস্ট আমি হাইলাইট করে রেখে দিলাম। তো বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক কিন্তু দ্বিগুণ সম্পর্ক। ওকে, এটা একটু মাথায় রাখো। তো তাহলে আণবিক ভর কত হইতেছে? তো আণবিক ভর হবে, হ্যাঁ, আণবিক ভর হচ্ছে তোমার 2 ইন্টু বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে 49। দেখো ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু আণবিক ভর দেওয়া থাকেই, বাট যদি কখনো বাষ্প ঘনত্ব দেওয়া থাকে জাস্ট 2 দ্বারা গুণ করে নিবে। ওকে, তো আণবিক সংখ্যা হচ্ছে 98। ওকে, এটা একটু মুখস্থ রাখো। দেখো, আচ্ছা, ঠিক আছে। তো এটা পাইলা তুমি আণবিক ভর, হ্যাঁ। তো এখন দেখো, তাহলে দেখো তো ধরি যৌগের আণবিক সংকেত, যৌগের আণবিক সংকেত হচ্ছে, তো স্থূল সংকেত যেটা আছে, হ্যাঁ, স্থূল সংকেত কি করবা বলতো? স্থূল সংকেত, হ্যাঁ, নিচে জাস্ট এন দিবা, এটা হচ্ছে আণবিক সংকেত, ঠিক আছে। এন এর মানটা তোমার বের করতে হবে আর কি। তো কি হবে? স্থূল সংকেত কত ছিল? স্থূল সংকেত ছিল H2SO4, হ্যাঁ, এটার নিচে কত দিবা? এন, হ্যাঁ। এই এন এর মানটা বের করে যদি তুমি বসাই দিতে পারো, সো আলটিমেটলি তুমি কিন্তু আণবিক সংকেত পেয়ে যাবা। তো এটা ছিল তোমার স্থূল সংকেত। দেখো এখানে স্থূল সংকেত এটা ছিল, হ্যাঁ, এখানে জাস্ট নিচে একটা কি করছো? এন দিছো। এই এন এর মানটা যদি তুমি বের করতে পারো, তুমি আণবিক সংকেত পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার স্থূল সংকেতের ভর। একে যদি তুমি এন দ্বারা গুণ করো তাহলে কার ভর পাবা? আণবিক ভর পাবা। ওকে, যেহেতু তুমি স্থূল সংকেতের নিচে এন দ্বারা গুণ করে আণবিক সংকেত পাইছো, সো আলটিমেটলি স্থূল সংকেতের ভরকে তুমি এন দ্বারা গুণ করলে আলটিমেটলি কি পাবা? আণবিক ভর পাবা, ঠিক আছে। তো শর্ত মতে দেখো, শর্ত মতে, হ্যাঁ, শর্ত মতে কি ছিল? স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর, হুম, ইন্টু এন ইকুয়ালস টু আণবিক ভর। আণবিক ভর, হ্যাঁ, এটা তুমি জানো। তার স্থূল সংকেতের ভর কত ছিল? স্থূল সংকেতের ভর ছিল 98 ইন্টু এন ইকুয়ালস টু আণবিক ভর কত? এটাও কিন্তু 98। ওকে, তো এন ইকুয়ালস টু কত হইতেছে? এন ইকুয়ালস টু হইতেছে 98/1। ওকে, তাহলে দেখো আণবিক সংকেত কোনটা হইতেছে? আণবিক সংকেত কি হবে তাহলে? জাস্ট এন এর মানটা বসাই দাও। এন কত? H2SO4, হ্যাঁ, নিচে এন ছিল, এখন এন এর মান 1। ওকে, তো এন দ্বারা গুণ করে দাও। তো এন দ্বারা গুণ করলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না। ওকে, 2 অক্ষে 2 থাকবে, S1O4। ওকে, তো এটাই হচ্ছে তোমার আণবিক সংকেত, ঠিক আছে। আশা করি তুমি এই প্রসেসটা বুঝে গেছো, বুঝছো? অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বারবারই আসে এবং সহজ বলা চলে আর কি। তো দেখো এইটা হচ্ছে আগের মতোই, হ্যাঁ, এটা কি বলো দেখি? আগের মতোই, এগুলো আগের মতোই স্থূল সংখ্যা বের করছো। বাট এখন তারপরে কি করবা? যদি তোমাকে বলে যে আণবিক সংখ্যা বের করো, তখন কি করবা? তো প্রথমে তুমি স্থূল সংকেতের ভর নিবা, তারপরে যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তো এটা বুঝে নিবা যে বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার, আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, হ্যাঁ। তো এখান থেকে আণবিক ভর বের করবা, আর যেহেতু তুমি আণবিক সংকেত বের করবা, সো আলটিমেটলি কিন্তু আণবিক ভর লাগবে। তারপরে কি করবা? তারপরে হচ্ছে তুমি যৌগের আণবিক সংকেত ধরবা স্থূল সংকেতের সাথে এন গুণ করলে, হ্যাঁ, এখানে এটা, দেন তুমি জানো যে স্থূল সংকেতের ভর ইন্টু যদি এন দ্বারা গুণ করো তো আণবিক ভর পাবা। এখান থেকে তুমি এন এর মান বের করে বসাই দিবা। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথে যাই। ঠিক আছে, ওকে, দেখো পরবর্তী ম্যাথ। ওকে, দেখো এই সমস্ত কেজে দেখো কি হয়, এই সমস্ত কেজে দেখো কত কি হয়। তো এখানে কিন্তু তোমার শতকরা পরিমাণ দেওয়া নেই, এখানে জাস্ট ভর দেওয়া আছে, হ্যাঁ। তো একটা পাত্র, এই পাত্রে কি করছে? এখানে পাত্রে দিচ্ছে 3 গ্রাম কার্বন আছে, আর অক্সিজেন আছে হচ্ছে 8 গ্রাম। ওকে, তাহলে মোট ভর কত বলতো? তো মোট ভর হচ্ছে তোমার, মোট ভর হচ্ছে, হুম, 3 গ্রাম প্লাস 8 গ্রাম, সো আলটিমেটলি 11 গ্রাম।
এটা হচ্ছে মোট ভর, ঠিক আছে? তো দেখো, তাহলে দেখো কার্বনের শতকরা পরিমাণ কত হবে এখন। কার্বনের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, দেখো কার্বনের শতকরা পরিমাণ কি হবে। নিচে হচ্ছে গিয়ে মোট ভর বা মোট যৌগের আণবিক ভর, আণবিক ভর, এখানে মোট ভর কত, 11। উপরে কার্বন ভর পরিমাণ কত হবে, 3 গ্রাম, ওকে, ইন্টু 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এটা। আর তারপরে দেখো অক্সিজেন কত হবে তাহলে। অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে, দেখো অক্সিজেন আছে গুট্টু 8 গ্রাম, নিচে হইতেছে মোট 11 ইন্টু কত বলতো, 100%। সো এগুলো আশা করি বুঝছো। হুম, চলো একটু ক্যালকুলেট করে ফেলি। সো এটা হবে তোমার 27.27%। আর এটা হচ্ছে, এটা হচ্ছে 72.7273% অলমোস্ট, ঠিক আছে এটা, হ্যাঁ। এখন দেখো তুমি কার্বন, কার্বনের পার্সেন্টেজ পাইছো এবং অক্সিজেনের পার্সেন্টেজ পাইছো, ওকে। দেখো এবং দেখো দুইটার যোগফল কিন্তু 100%। সো আলটিমেটলি নতুন যে মৌলটা বের করবা তাদের মাঝে কিন্তু কার্বন এবং অক্সিজেন বাদে অন্য কোনো মৌল নাই, ওকে। তো এরপর বাকি নিয়মগুলো আমরা কিন্তু জানি, তো বাকিগুলো কি বলতো, বাকিগুলো আগের মতোই, হ্যাঁ। তো স্টেপ ওয়ান হচ্ছে কি করতে হয়, এই যে শতকরাগুলোকে নিজের শতকরাগুলোকে কি করতে হয়, নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তো দেখো পারমাণবিক ভর দ্বারা ভাগ, তো কার্বন কত হবে, কার্বন হবে 27.27 ডিভাইড বাই, এর পারমাণবিক ভর হচ্ছে 12, সো এটাকে ভাগ করলে কত আসে। তারপরে দেখো অক্সিজেন, 72.73 ডিভাইড বাই এর ভর হচ্ছে 16, ওকে। তো চলো একটু দেখি, 27.27 ভাগ হচ্ছে 12, দেখো এটা আসে তোমার 2.2725 এটা, আর এইটা আসে কত, এটা আসে তোমার 4.54, ওকে, 5 এটা আসে, ওকে। তো স্টেপ থ্রিটা তাহলে কি হবে, স্টেপ, দেখো এই সমস্ত ম্যাথে জাস্ট একটা এক্সট্রা আছে, বুঝছো, এক্সট্রাটা কোনটা, আগে তোমার পার্সেন্টেজ দেওয়া থাকতো, এইখান থেকে দেওয়া থাকতো, অঙ্কটা করে নেওয়া লাগতো, বাট এখন কি হয়েছে, এখন তোমার ভর দেওয়া আছে, তখন তুমি কি করবা, তো এতটুকু মাথায় রাখো, তুমি ভর দেওয়া থাকলে শতকরা কিভাবে বের করবা, যখন তোমার ভর দেওয়া থাকবে তুমি শতকরা বের করবা এই ভর থেকে, হ্যাঁ, দেখবা যে মোট ভরে কতটুকু ওই মৌলটা আছে। তো আমরা কিন্তু এটা করে দিচ্ছি, প্রথমে মোট ভর বের করছি। তো মোট ভরে কার্বন আছে দেখো 3 গ্রাম, মোট ভর 100, মোট অক্সিজেন কত আছে, মোট ভর অক্সিজেনের পরিমাণ 100, ওকে। এইভাবে তুমি শতকরাটা বের করে নিবে, ওকে। স্টেপ থ্রি তে কি হবে, স্টেপ থ্রি হচ্ছে কি প্রাপ্ত ভাগফল গুলোকে, এদের সব থেকে ছোট সংখ্যাটা কোনটা, ছোট সংখ্যা হচ্ছে দেখো 2.2725, এইটা দ্বারা ভাগ করতে হবে, ওকে। তো দেখো কার্বনকে ভাগ করো, কার্বন কত ছিল 2.2725, এটাকে সব থেকে ছোট সংখ্যা হয়েছে এটা, ওটা দ্বারা ভাগ করবো, হ্যাঁ, ইকুয়ালস টু 1। তারপর অক্সিজেন কত হবে, অক্সিজেন হচ্ছে 4.545, হ্যাঁ, এটাকে তুমি যদি 2.2725 দ্বারা ভাগ করো দেখবো যে 2 আসে, ওকে। তো এখন তুমি যে স্থূল সংকেতটা ব্যবহার করবা বা বের করবা, স্থূল সংকেতে কার্বনের পরিমাণ কত আছে বলো দেখি, স্থূল সংকেত, হ্যাঁ, কার্বন সংখ্যা আছে একটা, অক্সিজেন সংখ্যা আছে কয়টা বলো দেখি, দুইটা, তাহলে স্থূল সংকেত কি হবে, স্থূল সংকেত হচ্ছে, দেখো কার্বন 1 অক্সিজেন 2, ওকে। তো এটাকে যদি তুমি 1 লেখার কোনো প্রয়োজন হয় না, CO2, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তুমি জাস্ট এগুলো তো জানোই, জাস্ট এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ, মোট ভর থেকে কিভাবে নিয়ে আসতে হয়, ওকে। ওকে, চল পরবর্তী ম্যাথ দেখবো। তো দেখো এই যে ম্যাথটা, এটা দেখতে পারলে তোমার আশা করি ধারণাটা আরো বিল্ড আপ হবে। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছিল একবার, হ্যাঁ, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে 5 স্টার দাও, 5 স্টার, ওকে। অঙ্কটা একটু দেখো কি বলছে।
ওকে, ঠিক আছে, দেখো এখানে কি বলছে। ওকে, তো দেখো এক্স একটা যৌগ, বুঝছো, এখানে এক্স একটা যৌগ। হুম তো যার কত গ্রাম বিশ্লেষণ করছেন, তো কত গ্রাম বিশ্লেষণ, 24.5 গ্রাম বিশ্লেষণ করলে এত গ্রাম হাইড্রোজেন পাও, এত গ্রাম সালফার পাচ্ছ এবং এত গ্রাম অক্সিজেন পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নেই, তো আমরা জাস্ট পার্সেন্টেজ গুলো লিখি। কত, এখানে হাইড্রোজেন হচ্ছে 0.5 গ্রাম, তারপরে সালফার সালফার হচ্ছে 8 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম। ওকে, তো দেখো যোগ করবা, হ্যাঁ, যোগ করে দেখবো যে 24 পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু 24.5 গ্রাম থেকে হিসেব করতেছি। তো এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে শতকরা পরিমাণটা বের করা। ওকে, ঠিক আছে, শতকরা পরিমাণটা বের করবো আমরা। ওকে, চলো। এখন দেখো, তো আমরা পূর্বের যে অঙ্কটা ছিল কি করছিলাম বলো দেখি, মোট ভর ছিল 11 গ্রাম, হ্যাঁ, মোট ভর 11 গ্রাম ছিল। তো এখানে দেখো কার্বন ছিল 3 গ্রাম, অক্সিজেন ছিল 8 গ্রাম। ওকে, তো আমরা দেখো দেখি শতকরা পরিমাণটা কিভাবে বের করছিলাম। শতকরা পরিমাণটা বের করছিলাম হইতেছে, নিচে হইতেছে মোট ভর ছিল আর উপরে নিজ নিজ ভর। এখানে মোট ভর, নিজ নিজ ভর। তো তুমি এভাবে লিখতে পারো না যে শতকরা পরিমাণ হচ্ছে, তো শতকরা পরিমাণ কিভাবে লেখা যায়, শতকরা সংযুতি কিভাবে লেখা যায়, ইকুয়ালস টু, দেখো নিচে হচ্ছে মোট ভর, ঠিক আছে, মোট ভর, আর উপরে হচ্ছে নিজ নিজ ভর, বুঝছো, যার বের করবা তার নিজ ভর, নিজ নিজ ভর ইন্টু 100%, ঠিক আছে, এটা কিন্তু শতকরার সূত্র, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা অঙ্ক করবো। দেখো এখন দেখো হাইড্রোজেনের পরিমাণ, ঠিক আছে, দেখো হাইড্রোজেনের শতকরা কত হবে। তো নিচে হচ্ছে তোমার মোট ভর, এখানে মোট ভর কত, 24.5 গ্রাম, কারণ কি আমরা 24.5 গ্রাম নিয়ে হিসেব করতেছিলাম, হ্যাঁ। আর উপরে হাইড্রোজেনের ভর কত ছিল, 0.5 গ্রাম, তো ইন্টু 100। তো এটা একটা আসে। তারপরে সালফার কত হয় বলতো, সালফারের শতকরা পরিমাণ, তো নিচে হইতেছে মোট 24.5, উপরে হচ্ছে তোমার সালফারের পরিমাণ, সালফার আছে 8 গ্রাম, ইন্টু 100। আর অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে, উপরে 16, নিচে হচ্ছে 24.5 ইন্টু 100। তো এটাকে জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসে দেখো। তো হাইড্রোজেনের পরিমাণ আসে হচ্ছে 2.02%, 2.04%। এটা সালফারের পরিমাণ আসে 32.65%, হ্যাঁ। আর অক্সিজেনের পরিমাণ আসে 65.31%। ওকে, দেখো আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো তো এখন তুমি কিন্তু শতকরা পরিমাণটা পেয়ে গেছো, তো বাকি প্রসেসটা কিন্তু তুমি জানো, বুঝছো। তো বাকি প্রসেসটা কিভাবে করতে হবে, তো বাকিটা হচ্ছে স্টেপ টু। স্টেপ টু কিভাবে করতে হবে, তো স্টেপ টু হচ্ছে এই শতকরা গুলোকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ, পারমাণবিক ভর দ্বারা ভাগ, হ্যাঁ। এগুলো কিন্তু তুমি জানো। দেখো হাইড্রোজেন কি করতে হবে, 2.04 ভাগ করবে কত দ্বারা, এর ভর হচ্ছে 1। তারপরে সালফার, এর শতকরা হচ্ছে 32.65 ডিভাইড বাই, ভাগ করবা 32 দ্বারা, হ্যাঁ। এবং অক্সিজেন কত হবে, 65.31, হ্যাঁ, ডিভাইড বাই, এটা কত আসে, এর ভর হচ্ছে 16, হ্যাঁ। দেখো এটা এটা আসবে হচ্ছে 2.04, এটা আসবে হচ্ছে তোমার 1.02, হ্যাঁ, আর এটা আসবে 4.08, হ্যাঁ। এই ম্যাথটা কিন্তু একটু আগে করা হয়েছিল। আচ্ছা, তো পরবর্তী প্রসেসটা কি ছিল, পরবর্তী প্রসেস ছিল এরকম। এই প্রাপ্ত যে ভাগফল গুলো ছিল, এই ভাগফল গুলোর মাঝে ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা ছিল এইটা। ওকে, তো প্রাপ্ত ভাগফলের মাঝে ছোট সংখ্যা দ্বারা কি করবা বলতো, ভাগ করবা, হ্যাঁ। তো এই 1.02 কিন্তু সব থেকে ছোট ছিল, হ্যাঁ, এটা দ্বারা পুনরায় ভাগ করবা, স্টেপ থ্রি, স্টেপ থ্রি। ওকে, তো হাইড্রোজেন কত হবে, 2.04 ভাগ হচ্ছে ছোট সংখ্যা কত, 1.02, ইকুয়ালস টু কত হয়, এটা 2 হয়। সালফার হবে 1.02 ডিভাইড বাই 1.02, এটা হয় 1। অক্সিজেন হয় 4.08 ডিভাইড বাই 1.02, এটা হয় 4। ওকে, তাহলে দেখো স্থূল সংখ্যা যে বের করবা, এদের মাঝে হাইড্রোজেন সংখ্যা হয়েছে 2টা, সালফার সংখ্যা 1টা এবং অক্সিজেন সংখ্যা কত, 4টা, ঠিক আছে। তাহলে স্থূল সংখ্যা কত হবে, স্থূল সংখ্যা হয়েছে
হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। ওকে, এটা হচ্ছে তোমার স্থূল সংকেত, অথবা এইভাবে লিখতে পারো H2SO4। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখান থেকে দেখো, এগুলো তুমি জানোই, বাট জাস্ট এই জিনিসটা তোমার একটু নতুন। হ্যাঁ, তো এই জিনিসটা একটু কিভাবে বের করতে হয়। তো এইখান থেকে দেখো, শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হবে। উপরে হচ্ছে নিজ নিজ ভর ইন্টু 100%, আর নিচে হচ্ছে মোট ভর। ওকে, এটা দিয়ে তুমি অনায়াসে বের করতে পারতেছো। তো চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো এখান থেকে দেখো কি বলছে। এখান থেকে বলছে যে 20 গ্রাম এই যৌগের মাঝে 15 গ্রামকে বিশ্লেষণ করলে 4 গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল। ওকে, তো ম্যাথটা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখান থেকে দেখো বলছে যে 20 গ্রাম ভর ছিল, বুঝছো, 20 গ্রাম এই যৌগ ছিল, বাট ওখান থেকে তুমি কত গ্রাম নিছো, 15 গ্রামকে বিশ্লেষণ করছো। তাহলে দেখো তো এখানে যৌগের মোট ভর কত হবে। যৌগের ভর কি 15 গ্রাম হবে নাকি 20 গ্রাম হবে। দেখো, তুমি ছিল 20 গ্রাম, বাট তুমি নিছো কতটুকু, তুমি বিশ্লেষণ করছো কতটুকু। এতটুকু মাথায় রাখবা, তুমি যত গ্রামকে নিয়ে বিশ্লেষণ করবা ওইটাই হবে তোমার মোট ভর। হ্যাঁ, যৌগের ভর হচ্ছে 15 গ্রাম। ওকে, এটা একটু মাথায় রেখো। ওকে, তো দেখো আগের মতোই। তো এখানে দেখো, হ্যাঁ, 15 গ্রামকে বিশ্লেষণ করছে তো কত গ্রাম কার্বন আছে, তো কার্বন হইতেছে 4 গ্রাম আছে। হ্যাঁ, কার্বন 4 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে তোমার 0.33 গ্রাম। ওকে, তো এখন দেখো এই দুটো যোগ করে দাও। হ্যাঁ, এই দুটো যোগ করো, কার্বন প্লাস হাইড্রোজেন ইকুয়ালস টু কত গ্রাম হয়, 4 + 0.33। ওকে, কত গ্রাম হয়, 4.33 গ্রাম। দেখো, তুমি 15 গ্রাম নিয়ে বিশ্লেষণ করছো, বাট এখানে কি 15 গ্রাম আছে, 15 গ্রামের থেকে অনেক কম আছে, বুঝছো। তো তুমি এতটুকু মাথায় রাখো। তো এই যে কম্পাউন্ডটা আছে, এদের মাঝে কার্বন এবং হাইড্রোজেন বাদেও অন্য একটা মৌল আছে। হ্যাঁ, আর আমি কিন্তু তোমাকে বলছিলাম, আর অন্য মৌলটা হচ্ছে তোমার অক্সিজেন। ওকে, একই প্রসেস, ঠিক আছে, অন্য মৌল হচ্ছে অক্সিজেন। ওকে, অক্সিজেন ইকুয়ালস টু, অক্সিজেনের পরিমাণ কত হবে তাহলে বলো তো। অক্সিজেনের পরিমাণ হবে, তো মোট কত গ্রাম নিয়ে বিশ্লেষণ করছিল, 15 গ্রাম, 15 থেকে এদের দুইটা যোগফল বাদ দিতে হবে, 4.33। ওকে, তো কত হবে একটু ক্যালকুলেট করো। ওকে, ঠিক আছে, দেখো, অক্সিজেনের পরিমাণ হচ্ছে তোমার 15, মাইনাস 4.33, সো এটা হচ্ছে তোমার 10.67 এত গ্রাম। ওকে, অক্সিজেন এত গ্রাম। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন আমরা শতকরা পরিমাণটা বের করবো। তো মোট ভর কত, মোট ভর কিন্তু 20 না, আবার বলি 20 গ্রাম ছিল, বাট তুমি তো 20 গ্রাম নিয়ে বিশ্লেষণ করো না, তুমি বিশ্লেষণ করতেছো 15 গ্রাম নিয়ে। ওকে, তো এখন দেখো, তাহলে দেখো, কার্বন হচ্ছে এত গ্রাম, আর হাইড্রোজেন এত গ্রাম, এবং অক্সিজেন এত গ্রাম। ওকে, তো শতকরা পরিমাণটা বের করো। তো কার্বনের শতকরা পরিমাণ কত হইতেছে, কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে তোমার, দেখো, উপরে হচ্ছে কার্বন, যেটা বের করবে নিজ নিজ ভর, নিজ ভর কত, কার্বন কত গ্রাম আছে, 4 গ্রাম, ইন্টু 100%। হ্যাঁ, নিচে মোট ভর, মোট ভর হচ্ছে 15 গ্রাম। তো এটাকে ভাগ করলে কত আসে। দেখো একটু ক্যালকুলেট করে, দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো 26.67% আসে। আচ্ছা, তারপরে দেখো হাইড্রোজেনের পরিমাণ কত ছিল, হাইড্রোজেনের শতকরা হচ্ছে, পুরো হাইড্রোজেনের পরিমাণ 0.33 গ্রাম, ইন্টু 100% ডিভাইড বাই মোট 15। হ্যাঁ, সো আলটিমেটলি এটা কত আসবে, 2.2%। ওকে, দেন দেখো এখানে অক্সিজেনের শতকরা কত হবে তাহলে। দেখো, এই দুটো যোগ করে তুমি 100 দ্বারা বিয়োগ করলেও কিন্তু অক্সিজেনের পরিমাণটা পেয়েই যাচ্ছ, অথবা তুমি ম্যাথমেটিক্যালি করতেও পারো। ওকে, তো অক্সিজেনের পরিমাণ হচ্ছে, দেখো, অক্সিজেন আছে 10.67 গ্রাম,
ইন্টু 100%, হ্যাঁ, ডিভাইড বাই 15। সো আলটিমেটলি কত গ্রাম, কত পার্সেন্ট হবে এটা? এটা হবে 71.13%। ওকে, আশা করি তুমি শতকরা পরিমাণটা পেয়ে গেছো। তো দেখো, এখন বাকি যে ম্যাথটা আছে, বাকি ম্যাথটা কিন্তু তুমি যেহেতু পার্সেন্টেজ পেয়ে গেছো, হ্যাঁ, তো বাকি ম্যাথটা কিন্তু আগের মতোই। হ্যাঁ, তো বাকি ম্যাথটা কি হবে? দেখো, স্টেপ 1, স্টেপ 2, দেখো কি করতে হয়, এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, পারমাণবিক ভর দ্বারা ভাগ। তো দেখো কি করতে হবে, প্রথমে কার্বন এর শতকরা পরিমাণ হচ্ছে 26.67। হ্যাঁ, ভাগ করতে হবে কত দ্বারা? ভাগ করতে হবে পারমাণবিক ভর 12 দ্বারা। তো এটা কত আসে? দেখো, এটা আসে 2.22। তারপর হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন হচ্ছে তোমার 2.2 ডিভাইড বাই 1, সো এটা কিন্তু 2.2। এবং অক্সিজেন কত ছিল? অক্সিজেন ছিল 71.13 ডিভাইড বাই এর পারমাণবিক ভর হচ্ছে 16। সো আলটিমেটলি কত আসে এটা? তো এটা হচ্ছে 4.44%। তো দেখো, স্টেপ 2 শেষ, স্টেপ 3 কোনটা? স্টেপ 3 হচ্ছে এই যে প্রাপ্ত ভাগফলগুলো পাইছো, এদের মাঝে সব থেকে ছোট কোনটা? এদের মাঝে সবচেয়ে, দেখো এটা হচ্ছে 2.22, আর এইটা দেখো 2.2 মানে কি জানো? 20, এর মানে একটা জিরো আছে। ওকে, তো দেখো ছোট হইতেছে এইটা। তো প্রাপ্ত ভাগফলের মাঝে ছোট সংখ্যা দ্বারা পুনরায় ভাগ করতে হবে। তো কার্বন কত হয়? 2.22 ডিভাইড বাই 2.20। ওকে, দেখো এটা এক না, বাট এটা কিন্তু অলমোস্ট একের সমান। ওকে, তারপরে 2.20 ডিভাইড বাই 2.20 ইকুয়ালস কত? এটা কিন্তু 1 হয়ে যায়। আর অক্সিজেন কত হবে? 4.44 ডিভাইড বাই 2.20। সো আলটিমেটলি এটা কিন্তু অলমোস্ট 2 হয়ে যায়। ঠিক আছে, এটা, হ্যাঁ। তো স্থূল সংকেত যে বের করবা, এখানে দেখো কার্বনের পরিমাণ কয়টা আছে বলো? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, অক্সিজেন আছে দুইটা। তাহলে স্থূল সংকেত কি হয়ে যাচ্ছে? তাহলে স্থূল সংকেত হচ্ছে C1। ওকে, একটু ছোট করে নিই। দেখো, দেখো স্থূল সংকেত কি হইতেছে? স্থূল সংকেত হইতেছে, দেখো স্থূল সংকেত হচ্ছে, দেখো C1 H1 O2। ওকে, অথবা দেখো CH O2, এটা এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। ওকে, আচ্ছা, বাট কোশ্চেনে বলছে যে কোশ্চেনে আণবিক সংকেত বের করতে বলছে। দেখো, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। তো কি করবা? তো তুমি একটা কাজ করবা, স্থূল সংকেত যদি বের করছো, স্থূল সংকেতের ভর বের করে ফেলো। স্থূল সংকেতের ভর, হুম, ভর কত হবে? কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1 প্লাস অক্সিজেন 16 ইন্টু 2। তো এটা কত আসে? তো স্থূল সংকেতের ভর আসে 45 এত গ্রাম। ওকে, আচ্ছা, এখন ধরো আণবিক সংকেত কত আছে বলতো? আণবিক ভর হইতেছে তোমার দেওয়া আছে, হুম, আণবিক ভর কত দেওয়া আছে? 90। হ্যাঁ, 90 গ্রাম। এখন দেখো, ধরি, হ্যাঁ, ধরি স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত ইকুয়ালস টু, কি হবে? আণবিক সংকেত ইকুয়ালস টু কি ছিল তো? দেখো, স্থূল সংকেত CH O2, হ্যাঁ, নিচে জাস্ট একটা n দ্বারা গুণ করা লাগতো। ওকে, তো শর্ত মতে কি ছিল? আমরা আমরা কিন্তু জানতাম এগুলো, হ্যাঁ। শর্ত মতে এটা ছিল স্থূল সংকেতের ভর ইন্টু n। স্থূল সংকেতের ভর, হ্যাঁ, ইন্টু n ইকুয়ালস টু কি ছিল? আণবিক ভর। তো স্থূল সংকেতের ভর কত ছিল? 45 ইন্টু n ইকুয়ালস টু আণবিক ভর কত ছিল? 90। এখান থেকে তুমি n বের করে নিতে পারো, n হচ্ছে তোমার 2 আসবে, বুঝছো? তো তাহলে দেখো n এর মান বসায় দাও। তো আণবিক সংকেত কি আসে? আণবিক সংকেত হচ্ছে CH
O2 এখানে n দ্বারা মাল্টিপ্লাই করে দাও, n কত 2, ওকে। তো এখন 2 দ্বারা যদি তুমি নিচে নিচে গুণ করে দাও কি হবে, C2 H2 আর O4। তো এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যে আণবিক সংকেতটা। সো আলটিমেটলি তুমি প্রসেসটা বুঝে গেছো, হ্যাঁ। তো এটা কিন্তু একটা কমপ্লিট ম্যাথ, তো এটা একটু মাথায় রাখবা, ওকে। আল্লাহ হাফেজ।